বাইরে ঝড়ো হাওয়া দিচ্ছে, পরিবেশে শীত শীত ভাব। রুমের লাইট অফ করে বিছানার এক পাশে শুয়ে আছে নন্দিতা। থেকে থেকে গাল বেয়ে গড়ানো জল বালিশ ছুঁয়েছে। রাফিদ রুমে ঢুকে খানিকটা অবাক হয়। অন্ধকারের মাঝে কিছু টের পাওয়া দেয়। কিছুটা সময় হাতড়ানোর পর এক এক করে খুলে দেয় রুমের সব দরজা জানালা। দমকা বাতাসে ছেয়ে যায় ঘর। বাইরের আলোতে আবছা দেখা যাচ্ছে নম্রমিতাকে। গলা পর্যন্ত কাঁথা টেনে গুটিসুটি মেরে শুয়ে আছে সে। রুমে ড্রিম লাইট জ্বালিয়ে নম্রমিতার পাশে শুয়ে পড়ে রাফিদ। নম্র। কোনরূপ প্রতি উত্তর আসে না ওপাশ থেকে। অথচ রাফিদ বেশ টের পাচ্ছে নম্রমিতা জেগে আছে। মাঝের কোলবালিশটা একপাশে সরিয়ে রাফিদ খানিকটা এগিয়ে যায় নম্রমিতার দিকে। এক হাতে গলা পর্যন্ত ঢেকে রাখা কাঁথা নামিয়ে দেয় কোমরের কাছে। এই নম্র, আমি সরি। নম্র, তাকো এদিকে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। বিশেষ করো ভুল করে। হ্যাঁ, ভুল করেই তো। ভুল করে আমাকে বিয়ে করেছেন। ভুল করে আমাকে আপনার দয়ায় থাকতে দিয়েছেন। ভুল করেই আমাকে নিজের স্ত্রীর পরিচয় দিতে হচ্ছে। ভুল করে একটা বিধবা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। সবই তো ভুল। আসল ভুলটা ঠিক কোথায় হয়েছিল জানেন? সবচেয়ে বড় ভুল আপনার আর আমার পরিচয়। তার চেয়েও বড় ভুল আপনাকে ভালোবাসা। এটা না হলে জীবনটা কত সহজ হতো। এই আপনি নামক মানুষটাকে না ভালোবাসলে আমার বাবা অপরাধ বোধে শেষ হতেন না। আমি অনাথ হতাম না। আর না কখনো দ্বিতীয়বার বিয়ে করতে হতো। থামে নম্রমিতা। দুই চোখে কার্নিশ দিয়ে উপচে পড়া জল মুছে ফেলে। ঘুরে তাকায় রাফিদের দিকে। অতঃপর জোরে নিঃশ্বাস টেনে আবারও বলে ওঠে, ঠিক বলেছ তুমি। এটা তো আর আমার নতুন বিয়ে নয়। এটা আমার দ্বিতীয় বিয়ে। তাই তো বিয়েতে মেহেদি পরিনি, বাসর ঘর নিয়ে মাতামাতি করিনি। এমনকি এতদিনে একবারের জন্যও রাস্তার ওপাশে ফুচকার দোকানেও যায়নি। অসহায় এক বিধবাকে কেউ বিয়ে করেছে, এটাই তো ঢের। আমাদের আবার শখ থাকতে আছে নাকি? চিন্তা নেই। শখগুলোকে আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছি। তুমি নিশ্চিন্তে থাকো। আমার জন্য কোনো বাড়তি খরচ তোমার হবে না। আমি সরি নম্র। ওভাবে বলতে চাইনি তোমাকে। তোমাকে কষ্ট দেওয়ার কথা তো আমি স্বপ্নেও ভাবি না। তোহাকে না পাঠানোর বাহানা দিতে গিয়ে কখন যে তোমাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছে, আমি সত্যি ইচ্ছে করে বলিনি। প্লিজ, কান্না কর না। কষ্ট দেওয়ার অজুহাতে যাকে ঘরে তুলে এনেছো তাকে কষ্ট দিতে চাওনি, ব্যাপারটা হাস্যকর নয় কি? বলার মতো কোনো কথা খুঁজে পায় না রাফিদ। আজকের করা এত বড় একটা ভুলের জন্য নিজেকে কখনো মাফ করতে পারবে না সে। নম্রমিতা যে অনেকটা কষ্ট পেয়েছে তা বেশ বুঝতে পারছে রাফিদ। কিন্তু সে তো ইচ্ছে করে করেনি। তাছাড়া নম্রমিতার দেওয়া আঘাতের কাছে তো এই আঘাত যত সামান্য। সে তো 2টা বছর কষ্ট যন্ত্রণা জর্জরিত হয়ে কাটিয়েছে। প্রতিটা মুহূর্তেই যখন মনে হতো তার নম্রমিতাকে অন্য কেউ ছুঁয়ে দিচ্ছে, দম বন্ধ হয়ে আসতো। পাগল পাগল লাগতো নিজেকে। বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভেতরে ভেতরে প্রতিনিয়ত ভেঙে চুরে যেত। নম্রমিতা তো সে ব্যথার এক অংশও পায়নি। তবে আজ না হয় কিছুটা ব্যথা সয়ে নিক, বুঝুক ঠিক কতটা কষ্ট কেটেছে তার দিনগুলো। আজ অফিস থেকে বেশ খানিকটা লেট করেই বের হয়েছে রাফিদ। পেন্ডিং কাজ ছিল বেশ কিছু। যেহেতু আগামী সপ্তাহে সে থাকছে না, তাই ওভারটাইম করতে হবে কয়েকদিন। অফিস থেকে বের হয়ে সামনে দাঁড়ানো আরুষিকে দেখে বেশ খানিকটা চমকায় রাফিদ। আরুষির এখানে আসার কোনো রকম কারণ খুঁজে না পেয়েও ভদ্রতার খাতিরে এগিয়ে যায় সেদিকে। তুমি এখানে কোনো কাজ ছিল? আসলে আপনার থেকে কিছুটা সময় চাই ভাইয়া, কিছু কথা বলার ছিল। খানিকটা অবাক হয় রাফিদ। আরুষির কি এমন কথা আছে যা বাড়িতে বলা যাবে না? ভেবে পায় না সে। কফি শপে মুখোমুখি বসে আছে দুজনে। আরুষি বেশ কিছুক্ষণ ধরে আনচান করছে হয়তো কিছু বলার জন্য। কিছুটা অপ্রস্তুত অনুভব করছে রাফিদও। আরুষির সাথে সেভাবে সখ্যতা কখনোই গড়ে ওঠেনি তার। তবে হুট করে কি বলতে চায় সে? আপুর বিয়ের কয়েক মাস পর থেকেই বাবা অসুস্থ হতে শুরু করেন। ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন ভীষণভাবে। কোনো এক অপরাধ বোধ যেন তাকে কুরে কুরে খেয়ে ফেলেছিল। এদিকে আপু ভালো নেই। আদিল নামক জানোয়ারের আরও একটা রূপ ছিল ভেতরে ভেতরে। বহু নারীতে আসক্ত ছিল সে। মাঝে মাঝে বেশ মারধর করতো আপুকে। প্রাথমিকভাবে আপু বাড়িতে না জানালেও কয়েক মাস পর জানাজানি হয়ে যায়। সেই থেকে বাবার ভেঙে পড়ার সূচনা। সবার ধারণা ছিল আপুর চিন্তায় বাবার এই অবস্থা। অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু বাবা আর সুস্থ হয় না। জোরে দম নেয় আরুষি। গলা ভেঙে আসছে। বাবার কথা মনে হলেই হু হু করে কেঁদে ওঠে বুক। রাফিদ পানির গ্লাস এগিয়ে দেয় আরুষির দিকে। ঢকঢক করে পুরো পানি শেষ করে নিজেকে শান্ত করে আরুষি। অতঃপর আবারও বলে ওঠে,
মৃত্যুর 1 সপ্তাহ আগে বাবা আমাকে ডেকে পাঠান নিজের রুমে। বহুদিন পর অনেক কষ্টে আদুরে হাত তুলে দেন মাথায়। ততদিনে বিছনায় শয্যা তিনি। বাবা হয়তো বুঝতে পেরেছিলেন তার দিন ফুরিয়ে আসছে, তাই তো হুট করে ডেকে পাঠিয়ে গুছিয়ে দেন এক বিশাল দায়িত্ব, অনেকটা বড় এক দায়িত্ব। ঠিক সেদিন জানতে পেরেছিলাম আপনার কথা, আপুর ভালোবাসার কথা, আর আপনাদের বিচ্ছেদের কথা। বাবা আমাকে দায়িত্ব দেন, কখনো যদি আপনার সাথে দেখা হয় তবে যেন সব সত্যিটা জানিয়ে দেই, এতে কিছুটা হলেও তার অপরাধ বোধ কমবে। একে একে সব ঘটনা শোনার পর থমকে যায় রাকিব। বিস্ময় হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে আরুষের দিকে। এই কোন অজানা অতীত জানলো সে? কেন জানলো সে? নম্রমিতার প্রতি হওয়া অন্যায়ের অপরাধে সেও যে জর্জরিত হয়ে গেল। এসবের মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ কষ্ট পেয়ে থাকে, সে নম্রমিতা। অথচ তাকেই এতগুলো দিন অবহেলা করে এসেছে সে। প্রতিনিয়ত লাগামহীন কথার মাধ্যমে অপমান করেছে, আরো বেশি করে কষ্ট দিয়েছে। তার তো প্রয়োজন ছিল নম্রমিতাকে সবচেয়ে বেশি ভালোবাসার, আগলে রাখার। আনমনে ড্রাইভ করছে রাকিব, মাথায় ভর করে আছে হাজারো চিন্তা। অপরাধ বোধে ভুগছে ভীষণ ভাবে। দূরে একটা ফুলের শপ দেখে গাড়ি দাঁড় করায়, কিছু জিনিস কিনে আবারও গাড়ি স্টার্ট দেয় রাকিব। ঠোঁটের কোণে লেগে আছে তার ক্ষীণ হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে নম্রমিতা, পরনে কালো শাড়ি। আপন মনে চুলে চিরুনি চালাতে ব্যস্ত সে। আচানক কারো স্পর্শে কেঁপে ওঠে নম্রমিতা। নম্রমিতার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে রাকিব। বাম হাতে জড়িয়ে ধরে রেখেছে নম্রমিতার কোমর। আশ্চর্যান্বিত দৃষ্টিতে নম্রমিতা তাকায় আয়নার দিকে। রাকিবকে ভীষণ অন্যরকম লাগছে আজ, ভীষণ উস্কো খুস্কো অথচ স্নিগ্ধ। নম্রমিতাকে ছেড়ে রাকিব ব্যাগ থেকে কিছু একটা বের করে আবারও এসে দাঁড়ায় তার পিছনে। নম্রমিতা কিছু বলার চেষ্টা করলে তাকে থামিয়ে দেয় রাকিব। চুলগুলো মুঠো করে হাত খোপা করে জড়িয়ে দেয় বেলি ফুলের মালা। হতবাক হয়ে তাকিয়ে থাকে নম্রমিতা। চোখ দুটো বড় বড় করে রাকিবের দিকে ঘুরতেই একে একে দুই হাতে পরিয়ে দেয় বেলি ফুলের মালা। একের পর এক ঘটনায় বিস্ময়ে হতবাক নম্রমিতা, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে সাদা গোলাপ হাতে হাতে মুড়ে বসে পড়ে রাকিব। নত শিরে গোলাপটা এগিয়ে দেয় নম্রমিতার দিকে, অতঃপর মুগ্ধতার সুরে বলে ওঠে, হৃদপিন জড়ো রেখে যেত চিঠি মনের কবুতরে, অবহেলার ভূমিতে ঝড় ঝড়ে মাটি দিয়েছে ঠেসে ঘুলে বলেন ডাক বাক্স। মাছ দরিয়ায় ঝোড়ো উত্তালে নাডুবা নাবিকের, ডুবেছে নাই তোমার ওই অতল গভীর চোখের নেশায়। চলো আজ ওই মাতোয়ারা ঠোঁটে ঠোঁটে ডুবে দিয়ে ফেলি ছাড়া। আমাকে উন্মাদ বানিয়ে ছুটে পালানোর কোনো উপায় যে তোমার নেই নম্র। যেভাবে থেকে থেকে উন্মাদনায় ডুবিয়েছ, সেভাবে উন্মত্ততা সহ্য করতে পারলেই হয়। লাজুক অথচ অভিমানী দৃষ্টিতে পিছনে ফেরে নম্রমিতা। হুট করে আগের রাকিবকে দেখে তারও ডুবে যেতে ইচ্ছে করছে উন্মাদনায়। উষ্ণ সিক্ত ওষ্ঠে লহুলুহান করতে মন চাইছে, কিন্তু অভিমানী মন আর বিবেকের কাছে পরাজিত ইচ্ছে শক্তি চাইলেও হুট করে ধরা দিতে পারছে না। ইতিমধ্যে একজোড়া শীতল হাত ছুঁয়েছে উষ্ণ কোমর। কেঁপে ওঠে নম্রমিতা। হৃৎপিণ্ডের গতি চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। নেতিয়ে পড়া অনুভূতিগুলো যেন ক্রমেই সজাগ হয়ে উঠছে। শিরশিরে অনুভূতিতে ডুবে যাচ্ছে নম্রমিতা। নিঃশ্বাসও ওঠানামা করছে দ্রুত। রাফিদ আরো খানিকটা এগিয়ে খড়খড়ে ওষ্ঠ ঠেকালো নম্রমিতার কানে। গভীর এক চুমু শেষে নম্রমিতাকে ঘোরালো নিজের দিকে। নম্রমিতা খানিকটা সময়ের জন্য চোখ তুলে তাকালো রাফিদের দিকে। না, বেশিক্ষণ তাকাতে পারল না। ওই চোখের মাঝে আজ মাদকতার সমুদ্র নিমজ্জিত। কয়েক মুহূর্ত তাকালেই সেও ডুবে যাবে বিশাল এক মাদকতায়। রাফিদ অনেকটা সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নম্রমিতাকে। এতদিন শুধু লুকিয়ে দেখেছে, আজ সম্মুখে কাছাকাছি চোখে চোখ রেখে দেখছে। চোখের নিচে কাজলের মাঝে চাপা পড়া ডার্ক সার্কেল থেকে শুরু করে সদ্য গজিয়ে ওঠা পিম্পল, সবই অনিমেষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। অতঃপর দুই চোখের পল্লবে বেশ কিছুটা সময় নিয়ে ঠোঁট ছোঁয়ালো। নম্রমিতার ঠোঁটের একেবারে কাছে ঠোঁট এনে বিড়বিড়িয়ে বলে উঠল, নম্রের নম্রতা নয়, বরং অধ্যতা আমার বড্ড প্রিয়। কথার তালে তালে ছুঁয়ে যাওয়া ওষ্ঠ শিহরণে ডুবিয়ে রেখেছে নম্রমিতাকে। দুই চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে শুধু সে। হাতের মুঠোয় থামছে ধরা শাড়ির ভাঁজ। হাসে রাকিব, ঠোঁটের কোণে ভিড় জমিয়েছে দুষ্টুমিরা। পরক্ষণেই নম্রমিতাকে রেখে রাকিব ঢুকে পড়ে ওয়াশরুমে। হাত ছেড়ে বাঁচে নম্রমিতা। এক হাত বুকে রেখে জোরে জোরে শ্বাস টেনে নেয় নিজের ভেতর।
রাফিদের মাঝের এই আমূল পরিবর্তনে কিছুই বোধগম্য হচ্ছে না তার। হঠাৎ করে দমকা হওয়ার মতো শিহরণ জাগিয়ে চলে গেল সে। আসলে রাফিদের উন্মত্ততা সহ্য করতে পারবে তো সে? ভাবনার মাঝেই লাজে লজ্জিত মুখ দুই হাতে ঢেকে ফেলে। রাতে কিচেনের সব কাজ গুছিয়ে রুমে আসে নম্রমিতা। তোরা চোখে এক পলক তাকায় রাফিদের দিকে। ম্লান আলোয় আবছা অবয়ব ফুটে উঠেছে রাফিদের। সম্ভবত গভীর ঘুমে সে। কিঞ্চিত মন খারাপ হয় নম্রমিতার। একটু কি অপেক্ষা করা যেত না তার জন্য? পরক্ষণে নিজের ভাবনায় নিজেই হাসে সে। হালকা হেসে বিছানার দিকে যেতে স্পষ্ট হয় রাফিদের মুখ। পাশে তাকাতেই হতভাগ নম্রমিতা। মাঝের কোলবালিশের কোনো অস্তিত্ব নেই আজ। কিঞ্চিত লাজুক আভা ফুটে ওঠে নম্রমিতার গালে। অতঃপর রাফিদের দিকে পিঠ করে বিছানার একদম কিনারা ঘেঁষে শুয়ে পড়ে নম্রমিতা। মনের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে অদ্ভুত এক দোলাচল। নিজেকে শান্ত রাখা বড্ড দায় হয়ে পড়েছে। চোখ বুঝলেই কিছুক্ষণ আগের ঘটনাগুলো দৃশ্যের ন্যায় ধরা দিচ্ছে দৃষ্টিপটে। ঠোঁট কামড়ে হাসে নম্রমিতা। মনের মাঝে উদ্যত হয় ক্ষীণ আশার আলো। ভাবনার মাঝেই মাত্র চোখ লেগে এসেছিল নম্রমিতার। অকস্মাৎ উষ্ণ ছোঁয়ায় চট করে চোখ খুলে ফেলে সে। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। পিঠের খোলা অংশে হতে ঠোঁট ছুঁয়ে গলায় মুখ ডুবিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে শুয়ে আছে রাফিদ। এক হাতে কোমর জড়িয়ে রেখে মেতে উঠেছে সে নিদ্রায়। অনেক রাত হয়েছে, তো আদর চাই। ঘুমাবো। ঘুমাও। এভাবে অভ্যাস করে নাও। পারবো না, বেডে ঘুমাও। বউ থাকতে বেড কেন? বেড তো শক্ত। কথার পিঠে কথা বলার মতো আর কিছু খুঁজে পায় না নম্রমিতা। অগত্যা চুপ করে সহ্য করতে থাকে রাফিদের আদুরে অত্যাচার। বেশ খানিকটা বিরক্তিকর চেহারা নিয়ে কলেজে প্রবেশ করে তোহা। আজকে প্রথম ক্লাস সে মিস করেছে। মূলত এ কারণেই যত বিরক্তি তার। পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সিরিয়াস না হলেও একেবারে গাছাড়া ভাবও তার নয়। মাঝের দিকে স্টুডেন্টের মধ্যে পড়ে সে। অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট হয় সিনিয়রদের দাপটে বেশ কয়েকবার পড়তে হয়েছে তাকে। আজও তার ব্যতিক্রম হলো না। বিরক্তি এবার যেন আকাশচুম্বী। তোহা, রিয়েলি তুমি কলেজেই পড়ো তো? কারণ দেখে তো মনে হয় ক্লাস 7-এর বাচ্চা একটা মেয়ে। সিনিয়রদের দলের মাঝে এক আপু বলে ওঠে কথাটা। বাকিরাও বেশ হাসাহাসি করে তোহাকে নিয়ে। চোখ ছোট ছোট করে তাকায় তোহা। মন চাইছে মুখের উপর দুই চারটা কথা শুনিয়ে দিতে, কিন্তু এতে হিতে বিপরীতও হয়ে যেতে পারে। গলায় ঝুলে থাকা আইডি কার্ডটা নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড দেয়নি আমাকে আপু। কলেজ অথরিটি থেকে যখন দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই আপনার থেকে একটু বেশিই বোঝেন। শান্তশিষ্ট চুপচাপ থাকা মেয়েটার এহেন জবাবে মুখ হাঁ হয়ে যায় সবার। বেশ কয়েকবার তোহাকে নিয়ে তারা মজা করেছে। প্রতিবারই চুপচাপ তাদের মনোরঞ্জন করেছে সে। অথচ আজ যেন একটু বেশি ডেসপারেট হয়ে আছে সে। সিনিয়রদের মুখের উপর এভাবে জবাব দেওয়ায় খেপে যায় তাদের মাঝের কয়েকজন। দুই একজন আবার মুখ টিপে হাসছেও। মেয়েটা রাগে অপমানে খানিকটা তেড়ে আসে তোহার দিকে। অতঃপর শাসনের ভঙ্গিতে বলে ওঠে, সিনিয়রদের সাথে করা এই ব্যবহারের পরিণাম কি হতে পারে জানা আছে তো? হুম, জানা নেই তো আপু, ঠিক কি হবে? বলা তো যায় না, কখন যেন কলেজ থেকে রেস্ট্রিকেট হয়ে গেলে। এবার খানিকটা ভয় পায় তোহা। মনে মনে বেশ কিছু কড়া কথা শোনায় সেই মানুষটাকে, যার বদৌলতে আজ এদের মুখের উপর এতগুলো কথা বলেছে সে। অতঃপর ভীতু চোখে তাকায় মেয়েটার দিকে। মিনমিনিয়ে বলে ওঠে, সরি আপু, আর হবে না, আমার ক্লাস আছে, আসছি। তা বললে তো হবে না, ভুল যখন করেছো শাস্তি তো পেতেই হবে। আর তোমার শাস্তি হলো রুহেলকে প্রপোজ করবে। ও আচ্ছা, এইটুকুই? এরপর চলে যেতে পারবো তো আমি? পারবে? আল্লাহ বুরুহেল ভাইয়া, সিনিয়র মানে হলো বড় ভাইয়া, সো ভাইয়াকে এটা বলাই যায়। টাটা। কয়েক জোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তোহার দিকে। অবিশ্বাস্য এই মেয়ের পরিবর্তন। সবচেয়ে বেশি বিস্মিত রুহেল নিজেই। তার মতো চার্মিং একটা ছেলেকে শেষে কিনা একটা পুচকি মেয়ে ভাইয়া বলে গেল। একজোড়া চোখ এতক্ষণ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল তোহাকে। কিছুক্ষণ আগের হাসি খুশির চেহারা মুহূর্তেই রং বদলায় তোহার শেষের কথায়। রাগের দৃষ্টিতে তাকায় তোহার দিকে। অতঃপর সরাসরি চলে যায় নিজের কেবিনে। স্যার, আসবো? তোহার কণ্ঠ শুনে খুব একটা চমকায় না রনক। যেন সে জানতো তোহা আসবে। রাগের মাত্রা এতক্ষণে খানিকটা থিতিয়ে গেলেও তোহার আগমনে আবারও তরতর করে বেড়ে উঠল। চোখ তুলে তাকায় না সে। নিজের মতোই ব্যস্ত থাকে কাজে।
তোহা মনে মনে ভাবলো রনক হয়তো তাকে সম্মতি দিয়েছে ভিতরে আসার, কারণ চুপ থাকা সম্মতির লক্ষণ। কলেজের গেস্ট টিচার রনক রাজ কয়েক মাস আগেই জয়েন করেছে। অল্প দিনের মাঝে তোহার সাথে বেশ খানিকটা সখ্যতা গড়ে উঠেছে তার। তোহাকে ভেতরে আসতে দেখে রাগী চোখে তাকায় রনক। থতমত খেয়ে যায় তোহা। ভেতরে আসার পারমিশন কি আমি দিয়েছি? একজন টিচারের পারমিশন ছাড়া তার কেবিনে আসতে নেই, এইটুকু কমন সেন্স নাই তোমার? কথাগুলো যেন কোনো শব্দ নয়, অদৃশ্য এক তীর, যা একে একে গেঁথে যেতে থাকে তোহার হৃদয়ে। নরম মনে তোহার চোখ ভরে আসে কান্নায়। রনকের সাথে বেশ ভালো সখ্যতা আছে বলেই হয়তো এই সাহস হয়েছে তার। ভুল করেছে সে। রনক তো একজন টিচার, অনেক স্টুডেন্টের সাথেই তার ভালো সম্পর্ক থাকতে পারে, তাই বলে সে সেটাকে বন্ধুত্ব ভেবে ভুল করেছে। কয়েক কদম পিছিয়ে দরজার বাইরে যায় তোহা, পেছন ফিরে মুছে ফেলে অবাধ্য চোখের অশ্রুকণা। অতঃপর জোরে শ্বাস টেনে মুখে জোরপূর্বক হাসি টেনে ধরে। সরি স্যার, আসছি, ক্লাসে লেট হচ্ছে। আর এক মুহূর্তও দাঁড়ায় না তোহা, হাতের পিঠে চোখ মুছতে মুছতে ক্যাম্পাস ছাড়ে। রাস্তার মাঝে ফুটপাত ধরে এলোমেলো পায়ে চলছে তোহা। ভীষণ কষ্ট হচ্ছে তার। রনকের এমন ব্যবহার সে আশা করেনি। ভীষণ চার্মিং না হলেও যথেষ্ট ভালো মানুষ রওনক। চোখে মুখে হাসি হাসি একটা ভাব সর্বক্ষণ থেকেই যায়। অল্প বয়সের এই টিচারকে প্রথম থেকেই বেশ ভালো লাগে তোহার। যেমন সুন্দরভাবে পড়ান, তেমনই সুন্দর তার কথা। পার্সোনালিটির দিক থেকে একেবারে যথার্থ যাকে বলে। রনককে আইডিয়াল মনে হলেও কখনো সখ্যতা করার চেষ্টা করেনি সে। একদিন হুট করেই সিনিয়রদের কাছে র্যাগিং হতে গিয়ে রনকের চোখে পড়ে। সেই থেকেই তাদের কথাবার্তা টুকটাক। তোহাকে তাদের চোখে চোখ রেখে অন্যায় প্রতিবাদ করার কথা তিনিই বলেন। সখ্যতা তো সে করতে যায়নি, বরং রনক নিজেই এগিয়ে এসেছিল। তবে আজ এই ব্যবহার কেন? হালকা হাসে তোহা, মনে মনে আওড়ায়। পছন্দের মানুষগুলো দূরে থাকাই ভালো, কাছাকাছি এলেই সবকিছু নাই হয়ে যায়, হোক সে ভালোবাসা কিংবা অন্য কিছু। কিচেনে দুপুরের খাবারের ব্যবস্থা করছে নম্রমিতা। আরিয়ান সাহেব দুপুরে রুটি খেতে পছন্দ করেন, সেজন্য আটা মাখছে নম্রমিতা। কাজের মেয়েটা রান্নাঘর গুছিয়ে সব কাজ শেষ করে বাড়িতে গিয়েছে। বিকালে আসবে আবার। রাফিদ আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। অতঃপর কাউকে না পেয়ে সরাসরি ঢুকে পড়ে কিচেনে। বেসিনের কাছে হেলান দিয়ে পিছন থেকে চুপি চুপি দেখতে থাকে নম্রমিতাকে। শাড়ির আঁচল কোমরে গুজে এক মনে আটা মাখছে সে। আশেপাশের কোনো খেয়ালই নেই। নম্রমিতাকে এই অবস্থায় দেখে দুষ্টুমিরা চেপে বসে রাফিদের মাথায়। ফ্রিজ থেকে এক টুকরো বরফ বের করে পিছন থেকে এক হাতে চেপে ধরে নম্রমিতার উন্মুক্ত কোমরে। শিউরে ওঠে নম্রমিতা। আকস্মিক এমন আক্রমণে খানিকটা ভয়ও পায়, কিন্তু রাফিদ থেমে থাকে না। অপর হাতে টান দিয়ে খুলে দেয় নম্রমিতার চুল। চোখ পাকিয়ে তাকায় নম্রমিতা। সামনে ছোট ছোট চুলগুলো চোখে মুখে এসে বিরক্ত করছে। এদিকে আবার কোমরে বরফ ঠেকিয়ে থাকায় ঠান্ডায় শিরশির করছে শরীর। ছুটতে চাইলে আরো শক্ত করে চেপে ধরে রাফিদ। অতঃপর নম্রমিতা পরাজিত সৈনিকের ন্যায় বলে ওঠে, কি করছো রাফিদ? ছাড়ো, কেউ এসে যাবে। আসুক, বুকে জড়িয়ে ধরে আছে, অন্য কাউকে না। বিরক্ত হচ্ছে কিন্তু। আঠা মাখা হাত দিয়েই চোখের সামনে আসা চুলগুলো সরাতে সরাতে বলে নম্রমিতা। মলিন চোখে তাকায় রাফিদ। অতঃপর দুঃখী দুঃখী মুখ করে বলে ওঠে, যাদের ছোঁয়ার কোনো অধিকার নেই তারা ছুঁয়ে দিচ্ছে প্রতিনিয়ত, অথচ যার প্রাপ্য সে ছোঁয়ার বাহানা খুঁজছে, ছুঁয়ে দিয়েও যেন ছুঁতে পারছে না। রাফিদের কথা শুনে বেশ খানিকটা অবাক হয় নম্রমিতা। কথার মানে বোধগম্য হতেই শব্দ করে হেসে ওঠে সে। ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সব বিল্ডিং খুঁজেও তোহাকে কোথাও পাওয়া গেল না। লাইব্রেরি থেকে শুরু করে প্রতিটা করিডর, এমনকি ছাদেও খুঁজতে বাদ দেয়নি রনক, কিন্তু ফলাফল শূন্য। অজানা আশঙ্কায় বুক ধুকপুক করছে তার। তোহার সাথে করা ব্যবহারের জন্য অনুতপ্ত সে। মেয়েটাকে একটু বেশিই বকে ফেলেছে সে। সদ্য কিশোরী তোহার টলমল অশ্রুসিক্ত চোখ তার দৃষ্টি এড়ায়নি। তবুও রাগের কাছে অনুভূতিরা নত স্বীকার করেছে। ক্যান্টিনে ব্যাগের উপর মাথা রেখে শুয়ে আছে প্রীতি। হুট করেই তার রাগ হচ্ছে তোহার উপর। মেয়েটা আসবে বলেই তো এসেছিল কলেজে, কিন্তু একেবারে লাপাত্তা সে। একা একা ক্লাস করতে কোনো মতেই রাজি নয় প্রীতি। মনে মনে তোহাকে শখানেক গালি দিয়ে ব্যাগ কাঁধে উঠে দাঁড়ায় সে। উদ্দেশ্য বাড়ি যাওয়া। পিছন ঘুরতেই হুট করে রনককে দেখে খানিকটা ভরকে যায় প্রীতি। সাথে অবাকও হয় বেশ। রনককে কেমন যেন অস্থির লাগছে। কিছু নিয়ে কি চিন্তিত উনি? আসসালামু আলাইকুম স্যার, কিছু বলবেন?
বেশ খানিকটা অস্বস্তি হচ্ছে রনকের। প্রীতিকে কিভাবে জিজ্ঞাসা করবে বুঝতে পারছে না, আবার না জিজ্ঞাসা করেও উপায় নেই। চিন্তা হচ্ছে তার ভীষণ। উপায়ন্তর না পেয়ে রনক আমতা আমতা করে বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসলে তোহাকে খুঁজছিলাম, দরকার ছিল একটু। রনকের কথা শুনে প্রীতি কিঞ্চিত অবাক হলেও মুখে তা প্রকাশ করে না। মলিন কণ্ঠে বলে ওঠে, ও তো আজ আসেনি স্যার, ক্লাসে তো দেখলাম না। তোহা এসেছিল, আমি আসলে একটা কাজ দিয়েছিলাম, সকালে ব্যস্ত থাকায় কথা বলার সময় পাইনি। কিন্তু আমার তো ওর সাথে দেখা হয়নি। আপনি দাঁড়ান, আমি দেখছি কল করে, যদি ক্যাম্পাসে থাকে তো চলে আসবে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোন তোলে তোহা। বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। ফোনের আওয়াজে ঘুম ভাঙে। ঢুলু ঢুলু চোখে ফোন রিসিভ করে। তোহা, কোথায় তুই? ক্যাম্পাসে এসেছিস শুনলাম। প্রীতির কথা শুনে ঘুম ছুটে যায় তোহার। আবারও মনে পড়ে রনকের বলা কথাগুলো। ঠোঁট ফুলিয়ে কান নাড়া ভিড় জমাতে চায়, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালো লাগছিল না তাই বাড়িতে চলে এসেছি। এখন রাখছি, পরে কথা বলবো। প্রীতির কথা শোনার অপেক্ষা না করেই কল কেটে দেয় তোহা। মনটা বড্ড ভার হয়ে আছে আজ। মনে মনে ঠিক করে নেয় রনকের সাথে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলবে সে। আর কখনো বন্ধুত্বের দাবিদার হবে না সে। তার হিসেবে ঠিক যতটুকু প্রয়োজন সেটুকুই কথা বলবে, এর বেশি নয়। জোর করে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। রনক বন্ধুত্বের হাত বাড়িয়েছে, তো কি হয়েছে? বাড়ানো হাত গ্রহণ করতেই হবে এমন কসম তো কেউ দেয়নি। সে ফিরিয়ে দেবে, রাখবে না কোনো সম্পর্ক রনকের সাথে। রনক চাইলেও না। তোহা বাড়িতে চলে গেছে কথাটা শুনে খানিকটা মনক্ষুণ্ণ হয় রনকের। তবুও মুখে অমায়িক হাসি বজায় রেখে প্রীতিকে বিদায় জানিয়ে নিজেও চলে যায় গন্তব্যে। তোহাকে তার ভালো লাগে এটা রনক জানে, তবে এতটা উতলা তো কখনো হয়নি। আজ হঠাৎ করেই এমন উন্মত্ততা কিসের? তোহা তো কোনো দোষ করেনি, বরং সে রুহেলকে ভাই বানিয়ে কথাটা বলেছে। তাও কেন সে মেনে নিতে পারছে না? কেন মনে হচ্ছে তোহা তাকে ছাড়া অন্য কাউকে গুরুত্ব না দেয়? তবে কি সে ভালোবেসে ফেলেছে তোহাকে? না না, এই সম্ভব নয়। তোহা তার স্টুডেন্ট, টিচার মানেই হলো গুরু। গুরুজনের জায়গাকে এভাবে কলঙ্কিত করার অধিকার তো তার নেই। সকালে ঘুম ভাঙলেই নম্রমিতার চোখের সামনে ভেসে ওঠে রাফিদের মুখ। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাচ্ছে সে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাবে। ঘুমের মাঝে প্রতিটা নিঃশ্বাস এসে ঠেকছে নম্রমিতার গলায়। অদ্ভুত এক উষ্ণ শিহরণে রোমাঞ্চিত হচ্ছে দেহ মন। ভালো লাগছে রাফিদকে এত কাছ থেকে দেখতে। নম্রমিতা ডান হাত বাড়িয়ে আলতো হাতে এলোমেলো করে দেয় রাফিদের চুল। আলতো হাতে ছুঁয়ে দেয় রাফিদের আদরের ঠোঁট, যা বেশ আদরের ভঙ্গিতে ফুলিয়ে শুয়ে আছে রাফিদ। হাসে নম্রমিতা, ঠোঁটে গিয়ে চুমু খায় কপালে, অতঃপর নাকের ডগায়। সকাল সকাল গোসল শেষে ওয়াশরুম থেকে বের হয়েছে নম্রমিতা। ততক্ষণে রাফিদ সজাগ, ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। ফোলা ফোলা চোখে নম্রমিতার দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে সে। ভ্রু কুঁচকে তাকায় নম্রমিতা। অসময়ে এহেন উচ্চস্বরে হাসির কারণ বোধগম্য হচ্ছে না তার। রাতে কিছু কি হয়েছিল নম্র? না, তেমন কিছু তো হয়নি। আচ্ছা, কেমন কিছু হয়নি? বাই এনি চান্স তুমি কি আমার ঘুমের সুযোগে? রাফিদের টেনে টেনে বলা দুষ্টুমি ভরা কথা শুনে লজ্জায় অন্যদিকে ফিরে যায় নম্রমিতা। ছি, খালি খারাপ কথা তোমার, তাই না? খারাপ লোক। তুমি খারাপ কাজ করতে পারো, আর আমি বললেই দোষ? হুম, এটা তো ঠিক নয় নম্র। লুকিয়ে লুকিয়ে আমাকে আদর করবে, আর আমি কোনো সুযোগ পাবো না, তা কি করে হয়? চুপ করো প্লিজ, কিসব উল্টাপাল্টা কথা বলছো সকাল সকাল। আচ্ছা, তাহলে সকাল সকাল গোসল করে কেন বলো? আমি যতদূর জানি হাজবেন্ড অনেক বেশি বেশি আদর করলে সকালে গোসল করতে হয়। চোখ পাকিয়ে তাকায় নম্রমিতা, এক প্রকার তেড়ে যায় গলা চেপে ধরা ভঙ্গিতে। ভাইয়া আসবো? তোহার কণ্ঠ শুনে ছিটকে দূরে সরে যায় নম্রমিতা। অতঃপর মিষ্টি হেসে তোহাকে ভিতরে আসতে বলে। ডিস্টার্ব করলাম নাকি ভাবি? আরে না না, তোমার যখন ইচ্ছে আসবে, পারমিশন নেওয়ার দরকার নেই, বুঝলে? মিষ্টি হেসে মাথা নাড়ায় তোহা, যার অর্থ সে বুঝেছে। বাবা, এত সকাল সকাল গোসল করছো যে ভাবি? রাতে কি হয়েছিল? তোহার কথা শুনে ভাবাচাকা খেয়ে যায় নম্রমিতা রাফিদ দুজনেই। একে অপরের মুখ চাওয়াচাই করে, দুজনের দিকে সন্দিহান চোখে তাকায় তোহা। অতঃপর ফিক করে হেসে বলে ওঠে, নিশ্চয়ই এই কাজ ভাইয়ার, তাই না? মানে? এই যে বিছানায় টয়লেট করে দেওয়া, সেই জন্যই গোসল করতে হয়েছে সকাল সকাল তোমাকে, তাই না? হাত ছেড়ে বাঁচে নম্রমিতা।
এতক্ষণ কি নাকি ভেবে অহেতুক লজ্জায় পড়ে গিয়েছিল সে। অতঃপর গমগমে কণ্ঠে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। তোমার ভাইয়াই তো। এই এই কিসের আমি? আমি কি বাচ্চা নাকি যে বিছানা টয়লেট করবো? রাফিদের রাগী কণ্ঠ শুনে হা হা করে হেসে ওঠে নম্রমিতা আর তোহা দুজনে। মলিন চোখে তাকায় রাফিদ। শোনো তোহা, আসলে এমন কিছুই না। সকাল সকাল অনেক গরম লাগছিল তো, তাই গোসল সেরে নিলাম। সম্মতি সূচক মাথা নেড়ে রাফিদের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে যায় তোহা। নম্রমিতা উকিঝুঁকি দিচ্ছে কাগজে কি আছে দেখার জন্য। অজানা জিনিস জানার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি থাকে। নম্রমিতাও তার ব্যতিক্রম নয়। কাগজে কি আছে তা দেখার আগ্রহ হচ্ছে তার ভীষণ ভাবে। রাফিদ পেপারগুলো চেক করতে করতে আর চোখে তাকায় নম্রমিতার দিকে। অতঃপর সেগুলো এগিয়ে দেয় নম্রমিতার দিকে। এগুলো কি? তোমার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম আমি। সেই পেপারগুলোই তুলে আনতে বলেছিলাম তোহাকে। তো ওদের কলেজে অ্যাডমিশন করিয়েছে। দুজনে একসাথে যাতায়াত করতে সুবিধা হবে। বেশ খুশি হয় নম্রমিতা, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে মলিন করে ফেলে মুখভঙ্গি। কি হলো? আমি এখন এই বাড়ির বউ রাফিদ। আমার বিয়ে হয়ে গেছে। বাড়ির বউদের পড়াশোনা করা ভালো দেখায় না। এসব নিয়মের তোয়াক্কা করা কবে থেকে শুরু করলে তুমি? যখন থেকে দেয়ালে পিঠ থেকে গেছে, যখন থেকে বুঝতে শিখেছি আমার পাশে কেউ নেই। বাঁচতে হলে এই সমাজের নিয়ম নীতির আওতায় বেঁধে থাকতে হবে, নয়তো পদে পদে অপমান, অবমাননা, নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই হতে পারে না। পাবো না আর কিছু। ঠিক তখন থেকেই তোয়াক্কা করা শুরু করেছি আমি। প্রেমাগিনে আগত সমস্ত কাটায় পা ফেলার আগে একজোড়া হাত পাবে আমৃত্যু অবধি। পা আর কাঠের মাঝে দেয়াল হয়ে। কথা দিলাম। আজ 3 দিন পর কলেজে এসেছে তোহা। এই কয়দিন নিজেকে সময় দিয়েছে। পরিবারের সাথে খুনসুটিময় কিছু সময় কাটিয়ে নিজেকে মাতিয়ে রাখার চেষ্টা করেছে। কখনো আবার একাকিত্ব সময়ে ভেবেছে নিজেকে নিয়ে। গোছানোর চেষ্টা করেছে অগোছালো ছন্ন ছাড়া মনকে। সদ্য যৌবনে পাওয়া দেওয়া মেয়েদের মনে দোলাচল হয় ভিন্ন। এই তারা সুখের সাগরে ভাসে, তো এই কান্নায় বুক ভেঙে আসে। হঠাৎ পথ চলা কাউকে হুট করেই ভালো লাগে, আবার চিরপরিচিত কাছের মানুষটার প্রতি অনুভূতি শূন্য লাগে। তোহাও তার ব্যতিক্রম নয়। তবে রনকের ব্যবহার কিভাবে যেন তার মনে গেঁথে গিয়েছে। মনে প্রাণে সে চায় রনক আর তার সামনে না আসুক। তাকে অপমান করার কিংবা কিছু কথা শোনানোর স্বাদ থাকলেও সাধ্য যে তার নেই। ক্যাম্পাসের দক্ষিণ দিকে কৃষ্ণচূড়া গাছ, তার সামনে ছোট এক জলাশয়। জলাশয়টা বেশ খানিকটা ছোট আর ঘাটবিহীন হওয়ায় পুকুর ঠিক বলা চলে না। সুবিন্যস্ত কৃষ্ণচূড়া গাছের অসংখ্য ফুল পড়ে আছে জলাশয়ে, যেন ঘোলাটে জলের উপর লাল আলতা বিছানো। গাছের নিচের দিকের মাটিতেও বেশ কিছু ফুল বিছিয়ে আছে স্তরের ন্যায়, যেন রেড কার্পেট। তোহা খালি পায়ে হেঁটে বেড়ায় রেড কার্পেটের উপর দিয়ে। মাঝে মাঝে কয়েকটা ফুল গাছ থেকে নিচে পড়ছে। তোহা তা লুফে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তোহাকে 2 হাত বিছিয়ে উপভোগ করতে দেখে হাসে প্রীতি, নাফিসা। তারাও এগিয়ে যায় তোহার দিকে। পায়ের শব্দ অনুভূত হতেই ঝট করে চোখ খুলে ফেলে তোহা। আঙুল তুলে শাসিয়ে বলে ওঠে, একদম জুতো পরে এদিকে পা বাড়াবি না কেউ। আস্তে ভাবে জুতো খুলে আয় আমার রাজ্যে। তোহার কথায় মুখ বেঁকিয়ে তাকায় নাফিসা। চোখ ছোট ছোট করে কোমরে 2 হাত গুজে বলে ওঠে, তোর রাজ্য? সিরিয়াসলি তোহা? এটা হলো প্রকৃতির সম্পদ, তাই এটা আমাদেরও রাজ্য। সে তো ভালো কথা, কিন্তু জুতো পরে আসলে ফুলগুলো পিষে যাবে, তাই জুতো পরে আসতে পারবি না। সানিয়া কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেয় প্রীতি। অতঃপর দুজনে জুতো খুলে তোহার কাছে যায়। 3 বান্ধবী একসঙ্গে ফুলের বিছানায় বসে পা ঝুলিয়ে দেয় জলাশয়ে। এরপর নানা কথা আলোচনা নিয়ে খোঁজ গল্পে মেতে ওঠে। তোহা জানিস কি হয়েছে? প্রীতির কথা শুনে প্রশ্নবিদ্ধ চোখে সেদিকে তাকায় তোহা, যার অর্থ কি হয়েছে। আমাদের যে গেস্ট টিচার আছে, রনক স্যার, উনি তোকে খুঁজছিলেন। কি যেন একটা কাজ আছে বলছিলেন। কিছু কি হয়েছে? গা ছাড়া ভাব নিয়ে পানিতে পা দিয়ে ছলাৎ ছলাৎ শব্দ করে তোহা। উৎসুক জনতার ন্যায় উত্তরের অপেক্ষায় তোহার দিকে তাকিয়ে থাকে প্রীতি আর সানিয়া। কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও তোহা কিছু বলে না। বিরক্ত হয় তারা। ধ্যাত, খালি চুপ করে থাকে। কিছু জিজ্ঞাসা করলেও যে মানুষ এমন চুপ করে থাকে, তোকে না দেখলে জানতামই না। বলদ একটা।
ভালো মুড নষ্ট করে দিল। ঠিক করে হেসে ওঠে তোহা। প্রীতি মেয়েটা তাকে যে ঠিক কতখানি ভালোবাসে সে জানে। একেবারে বোনের প্রতিচ্ছবি যেন। কলেজ জীবনে যেখানে সবাই নিজেদেরকে নিয়ে ভাবতে ব্যস্ত, সেখানে এই মেয়েটা সর্বদা তাকে নিয়ে ভাবে। অনেকটা বেশিই বোঝে। এই যে কথায় কথায় রাগ দেখানো, এটাও ভালোবাসারই এক প্রতিচ্ছবি। কিছু হওয়ার ছিল কি আমাদের মাঝে? স্যারের সাথে স্টুডেন্টের নিশ্চয়ই প্রেম হতে পারে না, আবার বন্ধুত্ব হওয়াটা অস্বাভাবিক। সেক্ষেত্রে কিছু হওয়ার লক্ষণ তো আমি দেখছি না। তোহার কথা শুনে বাঁকা চোখে তাকায় সানিয়া। উৎসাহ নিয়ে বলে ওঠে, বাই এনি চান্স তুই কি স্যারকে ভালোবেসে ফেলেছিস তোহা? বিস্ময়ে হতবাক তোহা। ধুক করে উঠলো বুকের ভেতর। কেমন যেন আনচান করছে শরীর। উস্কো খুস্কো লাগছে নিজেকে। সানিয়ার বলা কথাটা যেন তার সহ্য হলো না। অস্বস্তি হচ্ছে ভীষণ। সত্যিই কি সে ভালোবেসে ফেলেছে ওই খারাপ মানুষটাকে, যে কিনা বিনা অপরাধে কোনো আগাম বার্তাবিহীন আচমকাই তাকে এত কষ্ট দিয়ে গেল? কই, সে যেতে গেলে একটা বারও তো আটকালো না। না, সে ভালোবাসে না ওই লোককে। বাসে না, বাসে না, বাসে না, একদমই ভালোবাসে না। ক্যাম্পাস বিল্ডিং এর কাছাকাছি আসতেই তোহার চোখ পড়ে খানিকটা দূরে দাঁড়ানো সিনিয়রদের দলের উপর। পাশ কাটিয়ে চলে যেতে গেলেই কারো কণ্ঠ শুনে থেমে যায় তোহা। সানিয়া আর প্রীতি ঘাড় ঘুরিয়ে তাকায় ব্যক্তিটার দিকে। রুহেল এগিয়ে আসছে তাদের দিকে। ভয় পায় প্রীতি, কারণ সিনিয়ররা শাস্তি ছাড়া এভাবে যেতে দেবে না। এদিকে মনে মনে বেশ খুশি হয় সানিয়া। রুহেল ছেলেটাকে সে প্রথম দিন থেকেই বেশ পছন্দ করে। পুরাই চকলেট বয়। কলেজের অধিকাংশ মেয়েই এই ছেলেকে দেখে একবার না একবার হলেও ক্রাশ খায় নিশ্চিত। রুহেল যত এগিয়ে আসে সানিয়ার মুখে লজ্জার আভা ফুটে ওঠে। অথচ সানিয়াকে বিস্ময়ে ডুবিয়ে তাদেরকে পাশ কাটিয়ে রুহেল তোহার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছো তোহা? জি ভাইয়া, ভালো। কিছু কথা বলার আছে, আসতে পারবে একটু? আমার ক্লাস আছে ভাইয়া। ভাইয়া, আর একবার ভাইয়া ডাক শুনলে সোজা তোমার বাড়িতে গিয়ে সম্পত্তিতে ভাগ বসাবো। নিজের অজান্তেই ফিক করে হেসে দেয় তোহা। তোহাকে হাসতে দেখে নিজেও হাসে রুহেল। ক্লাস শেষে লাইব্রেরিতে অপেক্ষা করব। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ায় না তোহা। পিছন ফিরে তাকালে হয়তো দেখতো তার ফিরতি পথের অপেক্ষায় কেউ প্রাণ ভরে শ্বাস টেনে নিল। হাসলেও বটে। ক্লাস নেওয়ার মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে রনক তোহার দিকে, কিন্তু তোহা একবারের জন্যও তাকায়নি সেদিকে। তবুও রনক তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে, একটু পরপরই তাকাচ্ছে। একবার চোখাচোখি হবে সেই আশায়। সে কেন চাইছে এমনটা, কারণটা নিজেরও অজানা। পাকা দীর্ঘশ্বাস ফেলে রনক আবারও মনোযোগ দেয় পড়ানোতে। ক্লাসরুমের কর্নারের দিক থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ আসছে। পড়ানো রেখে সেদিকে তাকায় রনক। তোহার পাশের মেয়েটা কথা বলছে। তোহার সাথে কথা বলার সুযোগ খুঁজে পায় না রনক। জোর করেই তোহাকে ডেকে দাঁড় করায় সে। ক্লাসরুমে এত কথা কিসের? হতভম্ব হয়ে যায় তোহা। ক্লাসের এতগুলো স্টুডেন্টের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি লাগছে তার, কিন্তু কিছু করার নেই। রনক যে ইচ্ছে করেই এমনটা করছে তার বুঝতে বাকি নেই তার। ভারাক্রান্ত হয় মন। আমার কথা বল। তোহার কথা মাঝপথেই থামিয়ে দেয় রনক। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ক্লাসের মাঝে অরাজকতা সৃষ্টি করো না, ক্লাসে এসে দেখা করবে আমার সাথে। বেঞ্চে মাথা ঠেকিয়ে বসে পড়ে তোহা। চোখের কারণে সূত্রে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। অকারণেই পুরো ক্লাসের মাঝে করা এই অপমান ভীষণ মনে লেগেছে তার। সে তো কিছু করেনি, তবে কি ইচ্ছে করেই রনক তাকে অপমান করলো? মনে মনে অভিযোগের সুর তুললেও মুখে প্রকাশ করলো না। অভিযোগগুলো সযত্নে একের পর এক জমা হতে থাকলো মনের কোনো এক কোণায়, যা কখনো প্রকাশ পাবে কিনা জানা নেই। তবে সে চায় না প্রকাশ করতে। অভিযোগ হোক কিংবা অভিমান, তা তো তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। তার ভাগ সে কাউকে দেবে না। কখনো কেউ মনের দুয়ারে প্রবেশ করে একে একে সেগুলো মুছতে পারবে কিনা জানা নেই। তবে যতদিন না কেউ এসে এগুলো মুছে ফেলে, ততদিন সযত্নে রাখবে। প্রিয় কারোর অবহেলা কিংবা অপমানগুলোও বুঝি এত প্রিয় হয়? মানুষটার উপরে যতই রাগ, অভিমান কিংবা অভিযোগ থাকুক না কেন, তার সবকিছুই বোধহয় এভাবেই বিশেষ হয়ে থেকে যায় আজীবন। নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে তোহা। প্রিয় মানুষ, বিশেষ মানুষ, এসব কি ভাবছে সে? না, জেনে বুঝে গভীর সমুদ্রে ঝাঁপ দেওয়ার কোনো মানে হয় না।
তলিয়ে যাবে তবে অনিমেষেই। লাইব্রেরি কর্নারের এক চেয়ারে বসে আছে তোহা। মূলত রুহেলের জন্য অপেক্ষা করছে সে। লাইব্রেরি রুমে খুব বেশি মানুষ না থাকলেও কমও নেই। যারা আছে সবাই নিজেদের কাজে ব্যস্ত। এমতো অবস্থায় রুহেল তোহার পাশে চেয়ার টেনে বসে। দিনপতন নীরবতার মাঝে চেয়ার টানার শব্দও যেন ভয়ঙ্কর ঠেকলো সবার কাছে। অনেকে ঘাড় ঘুরিয়ে তাকালো বটে। রুহেল ভাবলেশহীন। তোহা পাশে তাকিয়ে হালকা হাসলো। রুহেল একবার তাকায় লাইব্রেরি রুমের চারিদিকে। হাতে গোনা অল্প কিছু ছেলে মেয়ে, তাও সবাই জুনিয়র। টেবিলে হালকা শব্দ করে কিছু একটা ইশারা করতেই রুম খালি করে বেরিয়ে যায় সবাই। স্বভাবতই সিনিয়রদের বেশ মান্য করে চলে জুনিয়ররা, কারণ এক্সামের সময় সাজেশন হোক বা টিপস, সবকিছুই সিনিয়রদের থেকে খুব সহজেই পাওয়া যায়। কি হলো, সবাইকে চলে যেতে বললেন কেন? তোহার কথা শুনে চেয়ার কিছুটা কাছে টেনে খানিকটা ঝুঁকে পড়ে রুহেল টেবিলের উপর। দুই হাত ভাঁজ করে রাখে টেবিলে। আজকাল বেশ ক্লান্ত সে। ফাইনাল ইয়ারের এক্সাম কয়েক মাস পরেই। সারা বছর বইয়ে মুখ গুজে থাকার স্টুডেন্ট রুহেল নয়, আবার একেবারে টেনে টুনে পাশ করার মতোও নয়। এক্সামের কয়েক মাস আগে শুরু হয় তার পড়াশোনা, একেবারে যাকে বলে নাওয়া খাওয়া ভুলে বইয়ে মুখ গোজা। কিন্তু এই রীতি খণ্ডাচ্ছে কিছুদিন যাবৎ। দীর্ঘশ্বাস ফেলে রুহেল। অতঃপর তোহার চোখে চোখ রেখে বলে ওঠে, লাইব্রেরির নীরবতার মাঝে কথা বলার ডিস্টার্ব হতো ওদের, সেই সাথে অস্বস্তিতে পড়তে তুমিও। ও আচ্ছা। ভয় করছে আমাকে? একদমই না। তাহলে তো বেশ। হুম। ভালোবাসবে আমাকে? কিছুক্ষণ নীরবতা কাটিয়ে রুদ্ধশ্বাসে বলে ওঠে রুহেল। চমকায় তোহা। যদিও রুহেলের আচরণে খানিকটা আভাস তার হয়েছিল, তবে এভাবে সরাসরি বলবে সে আশা করেনি। তোহাকে চুপ থাকতে দেখে ঠোঁট কামড়ে ধরে রুহেল। অতঃপর আবারও বলে ওঠে, আমাকে ভালোবাসার বিনিময়ে কি চাইবে তুমি? 20 কোটি টাকা। ঠোঁট কামড়ে হাসে রুহেল। তোহা যে মজা করছে সে বেশ বুঝতে পারছে। আর? আপনার সব সম্পত্তি আমার নামে লিখে দেবেন। আচ্ছা, তারপর? এই এই, আপনি কি পাগল নাকি? যা বলছি সব হ্যাঁ করে যাচ্ছেন। ধরে নাও পাগল করো প্রেমে, এতটাই পাগল যে তাকে পেতে আমার সর্বস্ব বিলিয়ে দিয়েও রাজি। আর সে তো মাত্র আমার সম্পত্তি চেয়েছে। পাগল নাকি? আমি মজা করেছি। আমার সবচেয়ে বড় সম্পত্তি তো আমি নিজেই, যদি সেটাই দিয়ে দেই। চোখ টিপ দেয় রুহেল। লাজুক হাসে তোহা। ভালোবাসবে না আমাকে? না। মেরে দেবো? তাই দিন। মারবো, তবে আমার প্রেমে ডুবিয়ে, একবারে ডুবিয়ে রাখবো ভালোবাসায়। আমি বসবো না। আমি ভালোবাসবো। কোনো সমস্যা? আমার তোমাকে লাগবে তোহা, ভীষণভাবে প্রয়োজন তোমাকে। 2 দিন পর যদি ভালোবাসা নাই হয়ে যায়? এই জন্মে তা কমায় নয়, বরং বাড়তে থাকবে সময়ের সাথে। ভালোবাসা না কমার গ্যারান্টি যদি আমি নেই, তুমি কি আমার হবে? হব। খুশিতে আত্মহারা হয়ে যায় রুহেল। অনুভূতি প্রকাশের মাধ্যম হিসেবে টেনে নেয় তোহার বাম হাত। আবেগ আপ্লুত হয়ে ছোট ছোঁয় হাতের উল্টো পিঠে। নব্য অনুভূতির জোয়ারে ভেসে যায় তোহা। বন্ধ করে ফেলে চোখ। আচমকা কিছু একটা শব্দে চমকে ওঠে তোহা। রুহেলের হাতের মুঠোয় রাখা হাত টেনে নেয় জোরপূর্বক। শব্দের উৎসর খুঁজে সামনে তাকাতেই চোখে পড়ে রণবকে। অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে সে। হাতের মাঝে রাখা বই সশব্দে নিচে পড়ে লুটোপুটি খাচ্ছে। থতমত খেয়ে যায় তোহা। এই মুহূর্তে ঠিক কি রিয়াক্ট করা উচিত তার জানা নেই। কিছু বলার আগেই সেখান থেকে চলে যায় রণব। একবারও পিছু ফিরে তাকায় না। কেবিনের মাঝে পায়চারি করছে রণব। তোহার বলা সেই শব্দটা যেন ছুরি দিয়ে আঘাত করছে তাকে। অশান্ত লাগছে নিজেকে। কেন এমন হচ্ছে জানা নেই তার, তবে কষ্ট হচ্ছে ভীষণ ভাবে। তোহাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারছে না। সময়টা সন্ধ্যার রাত্রির মিলনকাল। গভীরে মিটেছে, বেশ অনেকটা সময় পেরিয়েছে। আবার একেবারে গভীর রাত্রিও নয়। অর্ধচন্দ্রাকার চাঁদের জ্যোৎস্নার আলোয় খানিকটা আলোকিত প্রকৃতি। রাফিদ মাত্র অফিস থেকে ফিরে ওয়াশরুমে ঢুকেছে। বেশ অনেকটাই ক্লান্ত লাগছে তাকে। নম্রমিতা কিচেন থেকে লেবু শরবত বানিয়ে এনে সাইড টেবিলে রাখে। এরপর ব্যাগ থেকে রাফিদের ল্যাপটপ বের করে নিয়ে বসে খাটে। ল্যাপটপে মাস্টার্সের কিছু নোটস রেডি করতে হবে। যদিও ক্লাস শুরু হতে দেরি আছে, তাও মাঝে অনেকটা গ্যাপ পড়ে যাওয়ায় সেগুলো নিয়ে বসতে চায় নম্রমিতা।
যত দ্রুত সম্ভব মা আর বোনকে ওই বাড়ি থেকে বের করে আনতে হবে তাকে। চাচার দয়ে বাঁচতে দেবে না তাদের। ল্যাপটপ অন করতেই চোখে মুখে বিষণ্ণতা ছেয়ে যায় নম্রমিতার। সেদিনের ফোনের পিকটাও ল্যাপটপেও সেট করা। বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভূত হয়। মিথ্যে মনে হয় এই কয়েকদিনের ভালোবাসার সংসার। হুট করেই রাফিদের বদলে যাওয়া, প্রতিশোধের বদলে হুট করেই তাকে কাছে টেনে নেওয়া, এই সবই কেমন যেন ঘোলাটে লাগে তার কাছে। আদৌ কি চলছে রাফিদের মনে তার জানা নেই। সত্যিই কি সে এই সম্পর্কটা নতুন করে একটা সুযোগ দিয়েছে, নাকি সামনে বড় কিছু অপেক্ষা করছে তার জন্য? খুব বড় ধরনের এক ঝটকা। কণ্ঠনালী খা খা করে ওঠে নম্রমিতার। এগুলো ভাবলেই বা ক্রুদ্ধ লাগছে। রাফিদকে পাওয়ার আশা যখন একেবারেই জলাঞ্জলি দিয়ে বিয়ে পিড়িতে বসেছিল, তখনও মেনে নিয়েছিল ভাগ্যের লীলা খেলা। যখন জানতে পেরেছিল বাবার জন্য আজ তারা একে অপরকে এতটা ভালোবাসার পরেও আলাদা জীবনে, সেদিনও কষ্ট হলেও মেনে নিয়েছিল সে। মেনে নিয়েছিল আদিলের সমস্ত অত্যাচার, মানিয়ে নিয়েছিল প্রতিনিয়ত দগ্ধ হয়ে জ্বলতে থাকা ঘাগুলো। সাহসী তেজিয়ান মেয়েটাও অনেক সময় মুখ বুজে সহ্য করেছে শ্বশুরবাড়ির মানসিক সেই সাথে শারীরিক অত্যাচারগুলো, গিলেছে তাদের দেওয়া অসহনীয় নির্যাতন। কিন্তু এখন সে আর পারবে না। ভাগ্যের ফেরে রাফিদ যে আর কখনো তার হবে, একথা কল্পনাতেও আসেনি তার। তবু বাস্তবে এসেছে। এসেছে তার স্বপ্নের পুরুষ, ভালোবাসার পুরুষ, ঈদ আঙিনায় ভালোবাসার মুঠোফুল হাতে। তবে কি আদৌ তার মুঠোফুল, নাকি তার ভ্রম? ফুলের বদলে কাটা হয়ে বিঁধবে না তো তার জীবনে? ওয়াশরুম থেকে টাওয়াল পেঁচিয়ে বের হয়েছে রাফিদ। নম্রমিতাকে থম মেরে বেডের উপর বসে থাকতে দেখে ভ্রুজোড়া হালকা কুঁচকে ফেলে। অতঃপর ক্লান্ত শরীরটা মেলে ধরে বেডে, মাথা এলিয়ে দেয় নম্রমিতার কোলে। আচমকা ভাবনার মাঝে চমকে ওঠে নম্রমিতা। রাফিদকে কোলে মাথা রাখতে দেখে চোখ ফিরিয়ে তাকায় তার দিকে। অতঃপর চোখ বড় বড় করে ফেলে। ইস, কি অবস্থায় শুয়ে আছো তুমি? কেন, খারাপ কি আছে এতে? এভাবে টাওয়াল পেঁচিয়ে রুমে আসে নাকি কেউ? আবরার চৌধুরী রাফিদ আসে, তাও তোর বউয়ের সামনে। হট হয়ে যাচ্ছ নাকি আমার বডি দেখে? ছি, কি সব ভাষা! ওরে আমার ভালোবাসার অধিকার নিয়ে আসো, একটা চুমু দিই। ইস, যা তা একেবারে। ক্যাম্পাসের পিছনের দিকে বাগানে বসে আছে রুহেল। পাশে নির্বিকার চিত্তে বসে আছে তোহা। এক হাতে ঘাস ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলছে সে। রুহেল আনমনা হয়ে দেখছে সে দৃশ্য। মেয়েটাকে যে সে ভীষণ ভালোবাসে এমনটা নয়, তবে ভালো লাগে। কিছুদিন যাবৎ তোহার কথা ভাবতে ভাবতে যাচ্ছে তার অবস্থা হয়ে গিয়েছিল তার। মূলত তোহার করা ইগনোর সে মেনে নিতে পারেনি। কলেজের বাকি মেয়েদের মতোই যদি তোহারও তার সাথে কথা বলার আগ্রহ দেখতো, তবে তার মস্তিষ্ক জুড়ে ঘুরতো না তোহার নামের মেয়েটা। পড়াশোনায় কোনোভাবেই মনোযোগ বসাতে না পেরে অগত্যা ছুটে আসে তোহার কাছে। প্রেম নিবেদনের মাধ্যমে তাকে নিজের করে নেয়। মূলত নিজের মানসিক অশান্তির জন্যই সে তোহাকে চেয়েছে। তোহা আনমনা হয়ে ভাবছে রনকের কথা। সেদিনের পর থেকে রনক আর তার সাথে কথা বলার চেষ্টা করেনি, বরং কিছুটা এড়িয়ে চলেছে। রাগ হয় তোহার। ঘাসগুলো এমন ভাবে মুঠো ধরেছে যেন ঘাসগুলো নয়, যেন সেগুলো ঘাস নয়, স্বয়ং রনকের মাথার চুল। নিজের ভাবনায় চোখ বড় বড় হয়ে যায় তার। এসব কি ভাবছে সে? একজনের সাথে সম্পর্কে থেকে অন্য কারো কথা ভাবছে। সবচেয়ে বড় কথা, রনক তার শিক্ষক। শিক্ষক আর ছাত্রের রিলেশন ব্যাপারটা বরাবরই অপছন্দের তালিকায় তার। কার কথা ভাবছো এত? রুহেলের কণ্ঠ শুনে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে তোহা। মাথা রাখে রুহেলের কাঁধে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসে। তুমি আছো তো পাশে, নতুন করে আবার কার কথা ভাববো? পাশে যে আসি, তাকাচ্ছে কই আমার দিকে? হাসে তোহা। রুহেলের প্রতিটা কথা মুগ্ধ করার মতোই। একেবারে আবেগের পসরা সাজিয়ে কথা বলে যেন। কি যেন এক মায়া টানে তোহার কিশোরী মনকে ভীষণ ভাবে। বয়সন্ধিকালের এই বয়সটাই এমন, যেখানে বিবেকের চেয়ে আবেগ বেশি, ভালোবাসার চেয়ে ভালো লাগাময় কথার মূল্য বেশি। এই সময়ে মনে হয় যেন আকাশের চাঁদও তার হাতে এনে দিতে প্রস্তুত তার প্রেমিক পুরুষ। এই মানুষটাই তার বর্তমান ভবিষ্যৎ সব। এক মুহূর্ত বাঁচবে না এই মানুষটাকে ছাড়া। জীবনের সবচেয়ে বড় বড় ভুল কাজগুলো হয় এই বয়সেই, যার জন্য পস্তাতে হয় সারাটা জীবন। কখনো আবেগের তাড়নায় মন, তো কখনো শরীর বিলিয়ে, যার দাম এক জন্মে দেওয়া যায়। কিছু আবেগ ঘন মুহূর্তের তাড়নায় ভুলতে বসে পরিবার, এমনকি নিজের সম্মানের কথা। তো জানিস রনক স্যার ট্রান্সফার নিচ্ছে। প্রীতির কথায় ধুকপুক শব্দে বাড়তে থাকে তোহার হৃদস্পন্দন। না, সে ভুল শুনেছে।
রনক কলেজ ছেড়ে যেতে পারে না। রনককে আর দেখতে পাবে না ভাবলেই বুকে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে তার। সে তো রুহেলকে ভালোবাসে, তবে কেন রনকের চলে যাওয়া মেনে নিতে পারছে না? শুধুই কি অল্প দিনের বন্ধুত্বের টানে, নাকি অন্য কিছু? রনকের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে তোহা। অল্প কিছু দিনের ব্যবধানে ভেতরে যাওয়ার সাহস কুলাতে পারছে না সে। কই, আগে তো এমন হতো না। কি সাবলীলায় চলে যেত এই কেবিনে, তবে আজ কেন এত ভয় পাচ্ছে? তবে কি সেদিন লাইব্রেরিতে রুহেলের সাথে দেখে ফেলেছিল তাকে, তাই এই দশা? কলেজে সে একা তো প্রেম করে না, প্রায় প্রতিটা ছেলে মেয়েই প্রেম করে। তবে সে কেনই বা এত ভয় পাচ্ছে? বুকে ফুঁক দিয়ে এক বুক সাহস নিয়ে ভেতরে ঢোকে তোহা। স্যার আসবো? পরিচিত কণ্ঠস্বর শুনে চমকায় রনক। চোখ তুলে তাকালেও যেন বিশ্বাস হচ্ছে না তার। তবুও যথারীতি নিজেকে স্বাভাবিক রেখে তোহাকে ভেতরে আসার অনুমতি দেয় সে। কিছু বলবেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আপনিও নিশ্চয়ই বেশ ভালো আছেন মিস তোহা। তো কিছু কাজ ছিল নাকি? না, আসলে শুনলাম আপনি নাকি ট্রান্সফার নিচ্ছেন, তাই। ও আচ্ছা, বুঝেছি। বিদায় জানাতে এসেছেন বুঝি? বুকে কষ্ট চেপে জোরপূর্বক হাসার চেষ্টা করে রনক। সে ইচ্ছে করে এই কলেজ ছাড়ছে। প্রতিনিয়ত তোহাকে এভাবে অন্য কারোর সাথে দেখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পুড়ছে ভেতরে ভেতরে ভীষণ ভাবে। আপনার কি কিছু হয়েছে? কেমন যেন অসুস্থ লাগছে। ওই আগে তো এমন লাগতো না। হ্যাঁ, নতুন এক রোগ ধরা পড়েছে আজকাল। বিষাদের স্বাদে ভরপুর সে রোগ। সুধা ভেবে গরল পান করা এক অসুখের সুখ সে রোগে। এটা আবার কেমন রোগ? এর কোনো ওষুধ নেই? পার্মানেন্ট ঠিক হওয়ার কোনো ওষুধ জানা নেই, তবে সম্ভবত দূরত্ব খানিকটা কমাবে এ বিষাদের স্বাদ। অন্তত দম বন্ধ করা অনুভূতি থেকে তো রেহাই দেবে। না গেলে হয় না। ভ্রুকুচকে তাকায় রনক। তোহাও খানিকটা ইতস্তত বোধ করছে এ কথার পিঠে। আমার উপর রাগ করে আছেন স্যার? হাসালে তোহা, আমি কেন রাগ করব? উপরন্ত বোধহয় রাগটা তোমার আছে আমার উপর। রাগ ছিল, তবে এখন নেই। আচ্ছা। আপনার সাথে কি আর কখনো যোগাযোগ হবে না? হয়তো না। ও, ভালোবাসা এক নামে রূপ ভিন্ন। কারো মনে নতুন উদ্যমের স্বপ্ন, তো কারোর ছিন্ন ভিন্ন তিক্ত বুক। আবার কারো কাছে নিছকই এক খেলনা বস্তু, যা প্রয়োজনে সাজানো যায় রং তুলিতে, আবার প্রয়োজন পড়ালে ভেঙে ছাড়খাড় করতেও বাধে না। নম্রমিতার মাস্টার্সের ক্লাস শুরু হয়েছে কয়েক মাস আগে। বেশিরভাগ সময় রাফিদ নিজেই তোহার নম্রমিতাকে একসাথে কলেজে পৌঁছে দিয়ে তারপর অফিসে যায়। কিন্তু কয়েকদিন যাবৎ বেশ সকালে বেরিয়ে যায় রাফিদ, আবার ফিরতেও রাত হয়। যথারীতি নিয়মের লঙ্ঘনে সন্দেহে বাসা বাঁধে নম্রমিতার মনে। ভাবতে না চাইলেও মস্তিষ্কে হানা দেয় অযাচিত কিছু ভাবনা। আজও তার ব্যতিক্রম হলো না। রাতের আকাশে নিমগ্ন নম্রমিতা তাকিয়ে আছে অস্পষ্ট কিছু তারাদের দিকে। আকাশের বুকে চমকালো তারারা সহজে ধরা দিল না তার দৃষ্টিতে, অথচ কি নিখুঁত ভাবে অস্পষ্ট জিনিসের প্রতি ঝুঁকে পড়েছে সে। ঠিক যেমন জীবনের ঝাপসা ঘোলাটে এক কাহিনীতে সে বুধ। রাফিদকে আজকাল বোঝা যায় না ঠিকঠাক। আগের রাফিদকে সে চিনতো, জানতো তার মনের খবর, মুখ দেখেই পড়ে নিতে পারতো অন্তরের লুকানো কথা। অথচ এই রাফিদকে সে বুঝে উঠতে পারে না। মনে হয় মুখে এক আর মনে আর এক। সন্দেহের বীজ বপনের কাজটা করেছে কয়েকদিন আগের একটা ছোট মেসেজ। রাফিদের কাছাকাছি দাঁড়ানো একটা মেয়ে, মুখটা স্পষ্ট না হলেও রাফিদের মুখভঙ্গিতে স্পষ্ট খুশির আভাস। বেশ অন্তরঙ্গ দুজনে। মুহূর্তেই তছনছ হয়ে যায় নম্রমিতার গোছানো অনুভূতির পসরা। শূন্য শূন্য লাগে নিজেকে। শূন্যতায় ছেয়ে যায় চতুর্দিক। নিজেকে সামলানোর জন্য বেশ অনেকটা সময় শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। নীরবে বিসর্জন দিতে থাকে অশ্রুকণা। ব্যালকনিতে রাখা ছোট্ট এক সোফায় পিঠ এলিয়ে বসে আছে নম্রমিতা। এখান থেকে বাড়ির গেটটা স্পষ্ট দেখা যায়। অপেক্ষমান সে রাফিদের জন্য। এক বাজে অভ্যাস হয়েছে যে নম্রমিতার। রাফিদ না খেলে নিজেরও গলা দিয়ে ভাত নামে না। সকাল থেকে শরীরটা বেশ খারাপ নম্রমিতার। আনোয়ারা খাতুন বেশ কয়েকবার তাকে খেয়ে নেওয়ার জন্য বললেও নম্রমিতা অপেক্ষা করছে রাফিদের। গেট দিয়ে সাদা রঙের গাড়িতে ঢুকতেই হালকা আলো এসে পড়ে নম্রমিতার মুখেও। চোখের কোণে পানি চিকচিক করছে। সন্তর্পণে পানিটুকু মুছে ফেলে রুমের দিকে পা বাড়ায় নম্রমিতা। রাফিদ রুমে ঢোকার আগেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে সে। ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢোকে রাফিদ। শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে তার। এখন লম্বা একটা শাওয়ার নেওয়া দরকার।
যথারীতি আলমারি থেকে কাপড় বের করে রাফিদ চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুমের দরজায় আওয়াজ শুনে মুখ থেকে কাঁথা সরায় নম্রমিতা। ফ্যালফ্যাল চোখে তাকায় ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আছে যেন। নিশ্চুপে কান্নাগুলো গিলে ফেলে নম্রমিতা। অতঃপর হালকা হাসে, যে হাসির মাঝে নেই কোনো সুখ, বরং রয়েছে বিষাদের প্রতিচ্ছবি। ডাইনিং টেবিলে সাজানো সব খাবার দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই গরম করা হয়েছে, অথচ এদিক ওদিক তাকিয়ে কোথাও নম্রমিতাকে দেখতে পায় না সে। অতঃপর কিছু একটা ভেবে প্লেটে করে খাবার সাজিয়ে রুমে নিয়ে আসে। বেডের এক পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে নম্রমিতা। রাফিদ সাইড টেবিলে প্লেট রেখে উঠে আসে নম্রমিতার পাশে। এক হাতে কপাল ছুঁয়ে উষ্ণতা মাপে। উষ্ণতা স্বাভাবিক দেখে স্বস্তির শ্বাস ফেলে চুমু এঁকে দেয় কপালে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, নম্র, ঠিক আছে তুমি? যদি বলি ঠিক নেই? এত উদাসীন কেন? মন খারাপ? হাসে নম্র। নিঃশব্দ সে হাসি যেন ব্যঙ্গাত্মক শব্দ ছুড়ে দেয় রাফিদের দিকে। কে রাখে কার খোঁজ? সব তো শরীর পেলেই নিখোঁজ। নম্র, ভুল কিছু বললাম? তুমি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইছ? মনে কিছু থাকলে বলে ফেলো। ভেতরে যত বেশি কথা জমবে, বুক তত তিক্ত হবে। সে তিক্ত বুকে ভালোবাসার বদলে প্রতিহিংসার আগুনের সূচনা হবে। জ্বলবে তুমি, জ্বলবে আমাদের সংসার। তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে নম্রমিতা। সত্যিই তার ভেতরটা পুড়ছে, ভীষণ ভাবে জ্বলছে। ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছের নিচে মনমরা হয়ে বসে আছে তোহা। রুহেলের সাথে তার সম্পর্ক আদৌ আছে কিনা সে জানে না। কখনো ঘটা করে ব্রেকআপ করা হয়নি। 2 মাস হলো রনক কলেজ ছেড়েছে। কোনরূপ যোগাযোগের মাধ্যমও রাখেনি তোহার জন্য। বিদায় বেলায় দূর থেকে দেখেছিল তোহা। হাস্যোজ্জ্বল মানুষটাকে বিদায় জানাতে অনেকেই নানান ধরনের গিফট দিয়েছিল তাকে। শুধু হাত খালি ছিল তোহার। লজ্জায় তাই আর সামনে যাওয়া হয়নি। বারংবার বুকের মাঝে অঘোষিত এক আন্দোলনের দোলাচল অনুভব করেছিল সে। তবুও বোঝেনি গোপনে সে ভালোবাসার কথা। রুহেলের ফাইনাল এক্সাম কিছুদিন পর থেকে। রুহেল যে সে ছাড়াও আরো অনেক মেয়ের সাথে এমন ফ্লার্ট করতো জেনেছিল তোহার রনক চলে যাওয়ার কিছুদিন পরেই। তবুও কেন যেন কোনো প্রতিক্রিয়া দেখায়নি সে। এমনকি রুহেল সারাদিন তার সাথে কোনো কথা না বললেও তার কোনো রূপ যায় আসে না। কেমন যেন সব ছন্নছাড়া হয়ে গেছে। হয়তো দুজনে ব্রেকআপ ঘোষণা করেনি, তবে কেউ কাউকে আর চায় না এ ব্যাপারে দুজনেই নিশ্চিত। মেয়েদের সুন্দর সুন্দর কথা বলে কিছুদিন মজা নেওয়া এসব রুহেলের নিত্যদিনের কাজ। রনকের অনুপস্থিতি তোহাকে প্রতি মুহূর্তে আরো বেশি করে রনকের করে তুলেছে। তোহা আজও আশায় আছে রনক ফিরবে, কোনো একদিন সে ঠিকই ফিরবে। অপেক্ষা করবে তোহা। অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়। তবে সে এক জনম অপেক্ষা করবে রনকের জন্য। এতটা তীব্রভাবে কখন ভালোবেসে ফেললো সে রনককে জানে না। তবে ভালো লাগা আর ভালোবাসার মাঝে বিস্তর ফারাক সে বুঝতে পেরেছে। অল্প কিছুদিনের মোহের টানাপোড়েনে সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়েছে তোহা। অবশ্য রনকও তাকে একইভাবে ভালোবাসতো কিনা জানে না, তবুও সে ভালোবাসে রনককে। আজকাল কলেজে ক্লাস করতেও ভালো লাগে না তোহার। কেমন যেন উদাসীন হয়ে গেছে সবকিছুতে। কলেজ থেকে একটু জলদিই ফিরেছে সে আজ। ক্যাম্পাসে গেলেই যেন কেমন দম বন্ধ হয়ে আসে তার। শূন্যতা ঘিরে ধরে চারদিক থেকে, যেন গিলতে আসে তাকে। তোহার পাশে দাঁড়িয়ে তাকে খাবার বেড়ে দেন আনোয়ারা খাতুন। মেয়েটাকে আজকাল আর আগের মতো হাসি খুশি দেখেন না তিনি। কিছু একটা নিয়ে যে গভীর চিন্তায় তা বেশ টের পান। তবুও মুখ ফিরে কিছু বলতে পারেন না। মেয়ে যে বড় হয়েছে, বড় হওয়ার সাথে সাথে তাদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়, যে জগতে তারা বাবা মায়ের হস্তক্ষেপ পছন্দ করে না। একান্ত ব্যক্তিগত রাখতে চায় কিছু জিনিস। তিনিও তাই জোর করে সেখানে প্রবেশ করতে চান না। তবে মনে মনে মেয়ের জন্য তার দুশ্চিন্তার শেষ নেই। বিকালের নাস্তা বানানোর জন্য কিচেনে কাজ করছে নম্রমিতা। মূলত ছুটির দিন হওয়ায় আজ সবাই বাড়িতে। রাফিদ আর আরিয়ান চৌধুরী সোফায় বসে বসে ম্যাচ দেখছে। তোহা একবার করে টিভির দিকে তাকায়, আবার একবার করে ফোন দেখে। একেবারে শান্ত পরিবেশের মাঝে হুট করেই মাঝে মাঝে উল্লাসে চিল্লিয়ে উঠছে বাপ ছেলে। যা দেখে হাসেন আনোয়ারা খাতুন। ড্রয়িং রুম পেরিয়ে এগিয়ে যান কিচেনের দিকে। নম্রমিতা তখন পাকোড়া ভাজছিল। শাশুড়িকে দেখে হাসে সে। অতঃপর বলে, কিছু লাগবে আম্মা? মাঝে মাঝে আমি ভীষণভাবে আশ্চর্য হই, জানো তো নম্র, অনুতাপও হয়। এই যে আমি প্রথমে মন থেকে মেনে নিতে পারিনি তোমাকে, ভাবলেই খারাপ লাগে। অথচ তুমি অল্প কিছুদিনের কি সুন্দরভাবেই সামনে নিয়েছো আমাদের সংসারটাকে। অন্য কেউ এলে কি আদৌ পারতো এভাবে? শ্বশুর শাশুড়ির ননদ নিয়ে সংসার করে এমন মেয়ে এখন খুঁজে পাওয়া যায়?
বিয়ে হতে না হতে শুরু হয় তাদের আলাদা থাকার প্ল্যানিং। ননদের খুঁটিনাটি বিষয় নিয়ে ঝামেলা, আরও কত কি হয়। অথচ দেখো তোহা আর তোমার সম্পর্ক কি মধুর। দুজনকে দেখলেই প্রাণ জুড়িয়ে যায় আমার। আমার ছেলেটা যে যোগ্য পাত্রী এনেছে তার সংসারে, এই ব্যাপারে আর কোনো সংকোচ নেই। শান্তিতে মরতে পারবো এখন আমি, কারণ ভাবি নয়, বরং বড় বোনের মতো আগলে রাখার মতো মানুষ আছে এই বাড়িতে। এখন আমি নিশ্চিন্ত। লাজুক হেসে আনোয়ারা খাতুনকে পিছন থেকে জড়িয়ে ধরে নম্রমিতা। মনে পড়ে মায়ের কথা, কতদিন কথা হয় না। আরুষির সাথে মাঝে মধ্যে কথা হলেও মায়ের সাথে কথা বলা হয় না নম্রমিতার। মন কেমনের ভার বইতে বইতে ক্লান্ত সে। এখন আর এসব নিয়ে ভাবে না। জীবনকে বাঁধহীন নদীর মতো ছেড়ে দিয়েছে সে। দেখা যাক কোন কূলে গিয়ে ঠেকে। নম্রমিতার আহ্লাদী আদরে অভ্যস্ত আনোয়ারা খাতুন নম্রমিতাকে এবারের বউ নয়, বরং মেয়ের মতো করেই রাখার চেষ্টা করেন তিনি। এই যে নম্রমিতা কলেজে যায়, প্রায় অনেকটা কাজ সেরে রেখেই যায়, বাকিটা তিনি নিজেই দেখে নেন। যদিও বাড়ির যাবতীয় কাজের জন্য একজন খালা আছেন, তবুও এবারে রান্নার কাজটা নিজেরাই করে তারা। আনোয়ারা বেগম বেশ কয়েকটা কড়া নির্দেশ দিয়েও নম্রমিতাকে কিচেনের কাজ থেকে দূরে রাখতে পারেননি। সুনিপুণ হাতে রান্নার বেশিরভাগ কাজটা সে গুছিয়ে তবেই কলেজে যায়, আবার ফিরে সন্ধ্যার পর থেকে পড়াশোনা নিয়েই থাকে। এই বেলায় কোনো রকম উকিঝুঁকিও করতে পারবে না সে রান্নাঘরে। রাফিদার আনোয়ারা খাতুনের কড়া নির্দেশে বইয়ে মুখ গুজে থাকতে হয় তাকে। ছুটির দিনে সন্ধ্যার নাস্তায় গরম গরম পাকোড়া আর নুডলস, সেই সাথে চলছে ড্রয়িং রুমে নানা রকম আলোচনা। তোহা শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে আছে সবার দিকে। আজকাল যেন কথা খুঁজে পায় না সে, বক্তার চেয়ে শ্রোতা হতে বেশি পছন্দ করে। ইদানিং তোহার চুপচাপ স্বভাব রাফিদেরও দৃষ্টি এড়ায়নি। চুপ করে বসে থাকতে থাকতে হুট করে তোহার মাথায় চাটি দেয় রাফিদ। অতঃপর এমন এক ভাবভঙ্গি যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না সে। কটমট চোখে তাকায় তোহা। রাফিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাকোড়ায় কামড় দেয়। চেতে ওঠে তোহা, অভিমানী সুরে অভিযোগ তুলে আনোয়ারা খাতুনের কাছে। আম্মু, তোমার ছেলেকে কিছু বলবে? সব সময় আমার পিছনে লাগে কানে সে। তোর পেছনে মধু লেগে আছে নাকি, যেন আমি মৌমাছি ঘুরবো তোর পিছে পিছে? ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। যা ভাগ এখান থেকে। কতদিন আর এবারে নুডলস ধ্বংস করবি? বিয়ে করে বরের ঘরে নুডলস খা। তোর জিনিস খাই না আমি, বুঝলি? আমার আব্বু আনে আমার জন্য। আম্মু, এদিকে বিদে করো তো জলদি, আজকাল বড্ড জ্বালাচ্ছে। বিয়ের কথা শুনে চোখ ছলছল করে ওঠে তোহার। সে যে একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার গোটা রাজ্য জুড়েই যে সেই মানবের বিচরণ, অন্য কারোর জন্য বিন্দুমাত্র জায়গা অবশিষ্ট নেই সেখানে। আব্বু, আমি বিয়ে করব না কখনো। তোমাদের ছেড়ে কোথাও যাব না আমি। একদম কেউ আমাকে জোর করবে না এইসব বিয়ে টিয়ে নিয়ে। মেয়ের কথা শুনে হাসে নারিয়ান চৌধুরী। আলতো পরশে হাত বোলায় তোহার মাথায়। তোহাকে তিনি নিজেও বড্ড বেশি ভালোবাসেন। রাফিদের জন্মের 9 বছর পর বহু কষ্টে তাদের কোল আলো করে এসেছিল তোহা। মাঝে একের পর এক বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় প্রায়ই জায়নামাজে বসে কাঁদতেন আনোয়ারা খাতুন। আরিয়ান চৌধুরীও কম কষ্ট পাননি। বিভিন্ন জায়গায় মানত করেছিলেন একটা সন্তানের জন্য। তিনি যে একটা সন্তান নিয়ে অসুখী ছিলেন এমনটা নয়, বরং আনোয়ারার কান্না সহ্য করতে পারতেন না, সে কারণেই এত প্রয়াস। বড্ড বেশি ভালোবাসেন যে স্ত্রীকে। অতি যত্নে গড়া এক টুকরো সুখ যে তোহা, কিভাবে তা তুলে দেবেন অন্যের হাতে? যদি সে ঠিকমতো যত্ন করতে না পারে তাদের রত্নের, যদি অবহেলায় ফেলে রাখে, তবে যে সহ্য করতে পারবেন না তিনি। এসব কথা এখন থাক না তোহা। তোমার আব্বু তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটাতে সবচেয়ে বেশি খুশি বোধহয় তোহাই হবে। মায়ের কথা শুনে খুশিতে চোখ চকচক করে ওঠে তোহার। আব্বুর সারপ্রাইজ মানেই বিশেষ কিছু, সে জানে। এজন্য আরো বেশি আগ্রহ তার। উৎসুক দৃষ্টিতে সবাই তাকিয়ে আছে আরিয়ান চৌধুরীর দিকে, যেন তিনি বিশেষ কোনো বক্তব্য পেশ করতে চলেছেন। আগামী সপ্তাহে তোমরা 3 জন দার্জিলিং ট্যুরে যাচ্ছ। সমস্ত ব্যবস্থা করে দিয়েছি আমি, হোটেলও বুক করা আছে। রফিদ, আগামী 1 সপ্তাহের জন্য ছুটি নিয়ে নাও অফিস থেকে। এমনিতেও বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তোমাদের আপাতত একসাথে যাও, পরে না হয়তো আলাদা করে দেশের বাইরে থেকে ঘুরে এসো। ইয়াহু! আব্বু, সত্যি আমরা দার্জিলিং যাচ্ছি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মেয়ের উৎসাহ দেখে হাসে নারিয়ান চৌধুরী চোখাচোখি হয়ে আনোয়ারা খাতুনের সাথে। মাথা নেড়ে সম্মতি জানান তিনি, যার অর্থ তাদের সিদ্ধান্ত সঠিক ছিল।
মূলত তোহার মন খারাপ কাটানোর জন্যই এই ব্যবস্থা করেন তারা। সেই সাথে নম্রমিতা আর রাফিদও একটু সময় কাটালো। দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেল। দার্জিলিং যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের শপিং তোহার নম্রমিতাকে সাথে নিয়েই করেছে রাফিদ। শীতের পোশাক নিয়েছে বেশ কিছু, সেই সাথে আরো অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। আজ রাতের দিকে রওনা দেবে তারা। সেই মতো প্যাকিংও শেষ। মনের মাঝে বাসা বেঁধে থাকা চিন্তাগুলোকে মুক্ত করে ওড়াল জমায় অচেনা রাস্তায়। কিছু সুখের মুহূর্ত কুড়িয়ে নেওয়ার চেষ্টায় বাক্সবন্দি করে দুশ্চিন্তাকে। কয়েকটা মুহূর্ত না হয় চুরি করে নিল সে, বাকি জীবনটা বাঁচার আশায়। দার্জিলিং শহরটি ছাড়াও তার গন্তব্যে পৌঁছানোর যাত্রাপথ অতীব সুন্দর। যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে। যেহেতু রাতের ট্রেন, তাই সারা রাত ট্রেনে কাটিয়ে পরদিন সকালে ট্রেন পৌঁছাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনে সবাই মোটামুটি গভীর ঘুমে। তোহাও ক্লান্ত শরীর নিয়ে ঘুম দিয়েছে। রাতও হয়েছে বেশ। রাফিদও কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, অথচ ঘুম নেই নম্রমিতার চোখে। দূরপাল্লার ট্রেনে যাত্রা তার এই প্রথম। বাবা কখনো দূরে ঘুরতে দেয়নি তাকে। ভীষণ আদরের ছিল কিনা। কেবিনের দরজা খুলে বেরিয়ে আসে নম্রমিতা। হালকা হালকা শীত করছে। নিশুতে রাতের আকাশ দেখতে দেখতে গেটের কাছে গিয়ে দাঁড়ায়। হালকা শীতের মাঝে দুরন্ত বাতাসের ঝাপটা শিরশির অনুভূতিতে ছেয়ে যাচ্ছে মন। ঠান্ডায় কাটা দিয়ে উঠছে শরীর। তাও বেশ ভালো লাগছে তার। নতুন এক অভিজ্ঞতা, রোমাঞ্চকর এক অনুভূতি। ট্রেনের গেটের দুই ধারের হাতল ধরে খানিকটা ঝুলে পড়লো সে বাইরের দিকে। নতুন উদ্যমে অনুভূতিটা ধরা দিচ্ছে, গা শিওরে উঠছে। ইতিমধ্যে একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ভেতরে টেনে নিয়েছে। হাতের মালিকটাকে চিনতে বিন্দুমাত্র ভুল হলো না নম্রমিতার।